আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। কোনো লুকোচুরি নয়, গণভোটে হ্যাঁ এর পক্ষে বিএনপি। রংপুরে কালেক্টরেট ঈদগাঁও মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে জনগণকে হ্যাঁতে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, একটি দল বিএনপিকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে মিথ্যাচার করছে। নির্বাচন নিয়ে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন শাহরিয়ার আহমেদ ইমন। উত্তরের জনপদে তারেক উৎসব। বিভাগের ৮ জেলার মানুষ রংপুর কালেক্টরেট ঈদগাঁও মাঠে। শুক্রবার বিকেল গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে রাত, যেন তিল ধারণের ঠাঁই নেই মাঠের কোনো এক ফাঁকে। লক্ষ জনতার করতালিতে রাত ৯টার দিকে মঞ্চে এলেন তারেক রহমান। জনসমুদ্রের গর্জন ছড়িয়ে পড়ল চারপাশ। শুরুতেই আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান। এতদিনের নীরবতা ভেঙে স্পষ্ট করেই বললেন, কোনো লুকোচুরি নয়, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হায়ের পক্ষে বিএনপি। মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যেমন তাদের এই জীবন উৎসর্গকে আমরা মূল্যায়ন করতে পারবো, একইভাবে তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল বিএনপিকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে মিথ্যাচার করছে। বহু প্রতীক্ষার এই ভোট যেন কেউ কেড়ে নিতে না পারে, সে বিষয়ে রংপুরবাসীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তাদের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত থাকাটাই প্রমাণ করে যে বিএনপি পারে একমাত্র এই দেশকে সঠিক দিক নির্দেশনা দিয়ে পরিচালনা করার জন্য। প্রিয় ভাই বোনেরা, হয় এই দলটির মাথা খারাপ হয়ে গেছে, অথবা নিজের নেতৃত্ব সম্পর্কে নিজেই আবল তাবল কথা বলছে। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ রংপুরবাসীর দীর্ঘ বঞ্চনার অবসানের অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে ইনশাআল্লাহ 13 তারিখে বিএনপি সরকার গঠন করলে পরে আমরা কৃষিজাত পণ্যের যারা ব্যবসা বাণিজ্য করেন, যাদের ইন্ডাস্ট্রি আছে, তাদেরকে আমরা বিশেষ সুবিধা দেব, যাতে করে তারা এই এলাকায় এসে তাদের নতুন মিল ফ্যাক্টরি স্থাপনের কাজ শুরু করেন। তার ফলে এই এলাকার মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবে। এছাড়া আবু সাঈদের স্বপ্ন পূরণে দুর্নীতির টুটি চেপে ধরার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তাদের 2 জন সদস্য 2001 থেকে 6 খান আলামিন, আরটিভি, রংপুর। মনে আছে আপনাদের? এদিকে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। রংপুরের পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, 24-এর গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে বিএনপি। সবাই সতর্ক থাকলে দেশে আর কখনো ফ্যাসিবাদের উত্থান ঘটবে না বলে জানান বিএনপি চেয়ারম্যান। এ সময় আবু সাঈদের পরিবারের সদস্যরা তারেক রহমানের কাছে দাবি জানান, সাঈদের মতো কাউকে যেন আর জীবন দিতে না হয়, এমন দেশ বিনির্মাণের। আবু সাঈদ যে রকম দেখা গেল সেই রকম সবাই সেই রকম গঠিত হোক, দেশের কল্যাণে কাজ করুক, আর তারেক রহমান সাহেব ক্ষমতা পাইয়ে যেন আগামী প্রধানমন্ত্রী হতে পারে। দীর্ঘ প্রায় 20 বছর পর সিরাজগঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে শনিবার নগরীর বিসিক শিল্প পার্ক মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তার সফর ঘিরে দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। এদিকে আগামীকাল টাঙ্গাইল সফর করবেন দলটির চেয়ারম্যান। উত্তরবঙ্গ থেকে ফেরার পথে শনিবার বিকেলে টাঙ্গাইলে সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। এই সফর ঘিরে দলের পক্ষ থেকে জেলা জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। দলের চেয়ারম্যানের সফর দলীয় সংগঠনকে শক্তিশালী ও নির্বাচনে ধানের শীষের বিজয়কে ত্বরান্বিত করবে বলে মনে করছেন নেতাকর্মীরা। কর্মীদের এবং সাধারণ মানুষের মধ্যে
প্রচুর সাড়া আছে। আমাদের নেতার আগমন উপলক্ষে সকলেই যেমন ঈদে যেরকম আমরা আনন্দ অনুভব করি, জনগণ অনেক আনন্দিত, কারণ বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দীর্ঘ 17 বছর পর দেশে এসে এই টাঙ্গাইল উনি প্রথম আসছেন এবং টাঙ্গাইলবাসীর উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। জামায়াত ক্ষমতায় গেলে সবচাইতে বেশি বিপন্ন হবে দেশের নারীরা, এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, একটি রাজনৈতিক দলের বট বাহিনী দেশের নারীদের নানা মাধ্যমে হেনস্থা করছে। অভিযোগ করেন, ধর্মকে ব্যবহার করে নানা ধরনের উদ্দেশ্য প্রণোদিতভাবে আক্রমণ করা হচ্ছে ভিন্ন মতাদর্শীদের। এ সময় তিনি ধর্ম ব্যবহার করে জনগণের মাঝে বিভ্রান্তি না ছড়াতেও আহ্বান জানান। 17 বছর ধরে কোনোভাবেই আপনাদের হাতে যদি ক্ষমতা আসে, এদেশে সবচাইতে বেশি বিপন্ন হবে নারীরা, কারণ আপনারা তাদের পরিপূর্ণ বিকাশ আপনারা চান না। তারা একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিক, এটা আপনারা চান না। তারা একটি রাষ্ট্রের নেতৃত্ব দিক, এইটা আপনারা চান না। এখন ভোট পাওয়ার জন্য আপনারা নানা ধরনের বিভ্রান্তি তৈরি করছেন এবং আপনাদেরই এক একজনের মুখ থেকে এক এক ধরনের কথা বেরিয়ে আসছে। জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, করছেন কুশল বিনিময়ে, চাইছেন ভোট। বাধাহীন প্রচারণা ও সমতল মাঠ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও অর্থ প্রদানের মাধ্যমে ভোটারদের নিজেদের পক্ষে প্রলুব্ধ করছে জামায়াত, এমন অভিযোগ বিএনপি প্রার্থীদের। অভিযোগ ভিত্তিহীন দাবি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জামায়াতের প্রার্থীরা। আর ভোটাররা বলছেন, যোগ্য প্রার্থী দেখেই ভোট দেবেন তারা। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। সূর্য ওঠার পরপরই গণসংযোগে বের হচ্ছেন প্রার্থীরা। নিজেদের পক্ষে ভোট টানতে ছুটছেন নিজ নির্বাচনী আসনের এ প্রান্ত থেকে ও প্রান্তের ভোটারদের দ্বারে দ্বারে। ঢাকা 17 আসনে বিএনপি প্রার্থী তারেক রহমানের পক্ষে বারিধারা ডিওএইচএসে নির্বাচনী প্রচারণা চালান উপদেষ্টা আব্দুস সালাম। দেশের অসমাপ্ত কাজগুলোকে কাজ করা, এটার জন্য এই নির্বাচন। ঢাকার উত্তর কিংবা দক্ষিণ বসে নেই বিএনপির অন্যান্য প্রার্থীরাও। সকাল থেকেই কর্মী সমর্থক নিয়ে নিজেদের পক্ষে প্রচারণা চালান তারা। মাদক এবং সন্ত্রাসীদের আখ্যা হিসেবে পরিচিত, আমি জিরো টলারেন্স নীতিতে তাদেরকে নির্মূল করব। জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, বিকাশের মাধ্যমে জামায়াত ভোটারদের টাকা প্রদান করলেও জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। জামাতের কেউ কিংবা অন্য কেউ যদি কারো বাসায় গিয়ে এনআইডি নাম্বার কিংবা তাদের কাছে বিকাশের নাম্বার চায়, তাকে ধরে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। জনগণের উপরে যাদের আস্থা আছে তাদের তো জনগণের কাছ থেকে আইডেন্টি কার্ড নিয়ে নেওয়ার দরকার নেই, ভোটার আইডি কার্ড নেওয়ার দরকার নেই, তাদের কোনো প্রতিশ্রুতি দেওয়ার দরকার নেই, তাদের তো কোনো অনিয়মে তোয়াক্কা করার দরকার নাই। জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন জামায়াতের প্রার্থীরাও। তাদের প্রতি বিএনপির আনা অভিযোগ প্রত্যাখ্যান করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার দাবি জানান প্রার্থীরা। এখানে বল প্রয়োগের একটি বিষয় সামনে আসতেছে, কাজে এখানে প্রশাসনকে অ্যালার্ট হইতে হবে, ইলেকশন কমিশনারকে অ্যালার্ট হইতে হবে। এই নির্বাচনের মাধ্যমে দেশ থেকে ইনশাআল্লাহ চাঁদাবাজ উৎখাত হবে, এই নির্বাচনের মাধ্যমে দুর্নীতিবাজ উৎখাত হবে। আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। প্রচারণায় পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও, তবে সমতল মাঠ নিয়ে অভিযোগ করেন তারা। দুটি দল মনে করছেন তারা ক্ষমতায় চলে যাচ্ছেন, তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, এই ঢাকা 12 মাঠে কিন্তু খুব কঠিন। ঢাকা 9 যারা ভোটার আছেন তাদেরকে জানাচ্ছেন যাতে করে ফুটবল মার্কে ওনারা ভোট দেন, এই নতুন রাজনীতির পক্ষে যাতে রায় দেন। দিন ফুরাচ্ছে, চলছে ভোটের দিনের ক্ষণ গণনা। জয়ের বিষয়ে আশাবাদী সব দলের প্রার্থীরাই, তবে প্রতীক দেখে নয়, এলাকার উন্নয়নে যোগ্য প্রার্থী দেখে ভোট দেবেন, এমনটাই বলছেন ভোটাররা। আমি যাকে মনে করব যে আমাদের সবার জন্য উপকার আসবে তাকে আমি ভোট দেব। শামীম চৌধুরী, RTV, ঢাকা। যাদের ত্যাগের বিনিময়ে নেতারা নির্বাচনের কথা বলতে পারছেন, তাদের অবদান অস্বীকার করা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে লক্ষ্মীপুরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে নোয়াখালীর মাইজদি শহরের জেলা স্কুল মাঠে সমাবেশে যোগ দিয়ে তিনি বলেন,
ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পর আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। নির্বাচনের প্রচারে বিকালে লক্ষ্মীপুরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, রাজনৈতিক অঙ্গনে এ পর্যন্ত যে পরিবর্তনগুলো এসেছে তা এ প্রজন্মের তরুণদের ত্যাগের ফল। জীবন দিয়েছি, আয়নাগরের সঙ্গী হয়েছি, জেলে গিয়েছি, পঙ্গু হয়েছি, ঘর বাড়ি ছাড়া হয়েছে, কিন্তু আমাদের নেতৃত্বে পরিবর্তন আসে না। পরিবর্তন এসেছে আমাদের সন্তান সন্ততির নেতৃত্বে। দুপুরে নোয়াখালীর মাইজদি শহরের জেলা স্কুল মাঠে আমিরে জামায়াত বলেন, ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পর আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। যারা ধৈর্য ধরতে পারেন নাই, বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন, আল্লাহর কসম, ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে জনগণ। এর আগে সকাল 11টায় ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যোগ দিয়ে আমির বলেন, যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমান করার পরিবর্তে সম্মানজনক কাজের সুযোগ করে দিতে চায় জামায়াত। সমাজ, আমরা বন্ধু, তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিতে পারবো না। বেকার ভাতা তুলে দিয়ে তোমাদেরকে অপমানিত করতে চাই না। তোমাদের প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চায়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বড়বাজার খেলার মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এ সময় শেরপুরে ঘটে যাওয়া হত্যার বিচার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেন তিনি। শেরপুরে আমাদের জামাত ইসলামের যে নেতাকে হত্যা করা হয়েছে, বিএনপির সন্ত্রাসীরা তার উপরে নিষ্ঠুরভাবে হামলা করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রকাশ্যে প্রচার অভিযানের প্রথম হত্যাকাণ্ডের বিচার এই সরকারকে করতে হবে। সাকিব আল হাসান, RTV। নির্বাচিত হলে চাঁদাবাজ টেন্ডারবাজদের জায়গা হবে না বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা ৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজা মেহের শিকদার বাড়িতে পথসভায় তিনি এসব কথা বলেন। আর নির্বাচিত হলে 5 বছর বিনা পয়সায় মানুষের সেবা করার প্রতিজ্ঞাও করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় শাপলাকলিকে বিজয়ী করতে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। পরে রাজা মেহেরের বিভিন্ন গ্রামে গণসংযোগ এবং পথসভায় অংশ নেন হাসনাত আব্দুল্লাহ। আগামী 5 বছর আমরা আপনাদেরকে সহায়তা করব। যদি আপনার কাম মনে হয় যে মাদক মুক্ত একটা সমাজ গড়তে চান, তাইলে আপনার যাইতে হবে। আমি একা মানুষ, আমার পায়ে কত মাইল হাঁটবো? আবার আগের মতো হোক এটা চান? যদি না চান তাহলে আপনাদেরকেও কাজ করতে হবে। 36 দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্বের বিষয়ে লক্ষ্য নিয়ে এনসিপি নির্বাচনী ইশতেহারে গুরুত্ব পেয়েছে নারী অধিকার, কর্মসংস্থান, শিক্ষানীতি ও জলবায়ুর মতো বিষয়। এছাড়া ইশতেহারে রয়েছে সুনির্দিষ্ট বাড়ি ভাড়া কাঠামো, 16 বছরে ভোটার করা সহ জুলাই সনদ বাস্তবায়নে স্বাধীন কমিশন গঠন। দীপ্তচন্দ্র পালকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। নতুন রাজনৈতিক দল ও 11 দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। রাজধানীর একটি হোটেলে 36টি প্রতিশ্রুতি দিয়ে এই ইশতেহার ঘোষণা করা হয়। যদি ট্যাক্সেশন করতে পারেন, আমরা কিন্তু বড় একটা প্রপার্টি। এ সময় বিভিন্ন দেশের কূটনৈতিক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও দেশি বিদেশি গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারুণ্য ও মর্যাদার ইশতেহার শিরোনামে ঘোষিত এই ইশতেহারে নাজুক জনগোষ্ঠীর দারিদ্র্যের চক্র ভাঙতে বিশেষ প্রকল্প গ্রহণের অঙ্গীকার রয়েছে। এই ইশতেহার জনগণের সঙ্গে দীর্ঘ কথোপকথনের ফল। আপনারা জানেন, জুলাই পদযাত্রা থেকে শুরু করে আমরা দেশের পথে প্রান্তরে গিয়েছি। সকলের কথার ভিত্তিতে এই ইশতেহার তৈরি হয়েছে। ইশতেহারে অবধারিতভাবে রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ দলিল জুলাই সনদের প্রসঙ্গ এসেছে অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা, গুম ও বিচার বহির্ভূত হত্যা, শাপলা চত্বর ও পিলখানায় হত্যাকাণ্ডের বিচারের প্রতিশ্রুতি। স্বাধীন কমিশনের মাধ্যমে আমরা জুলাইয়ের সনদটা বাস্তবায়ন করব। এটা আমাদের ফার্স্ট কমিটমেন্ট। জুলাইয়ের গণহত্যা
এবং গত 16 বছরের যে গণহত্যা, শাপলা হত্যাকাণ্ড এবং পিলখানা হত্যাকাণ্ড, খুন সহ যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর বিচার, অনেক বিচার কার্যক্রম অব্যাহত শুরু হয়েছে, এগুলো চলমান থাকবে। দলটির প্রস্তাবনায় চমকের মধ্যে আরও রয়েছে কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে মৌলিক সংস্কারের পাশাপাশি ভোটাধিকার বয়স 16 বছরে নামানো, নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন বিষয়ে। নিম্নপক্ষে 100টি সংরক্ষিত আসনে নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচন এনসিপি চাচ্ছে। স্বপ্ন নয়, বাস্তবায়নযোগ্য প্রতিশ্রুতির কথাই বলা হয়েছে বলে জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। বিপুল দেবরাই, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময় নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় হতাশ সরকারি চাকরিজীবীরা। নির্বাচিত সরকার আসলে তা বাস্তবায়ন ঝুলে যাওয়ার আশঙ্কা তাদের। সিপিডি সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খানের মতে, অর্থের ব্যবস্থা করেই পে স্কেল ঘোষণা করা উচিত ছিল। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। 2015 সালে সরকারি চাকরিজীবীদের সবশেষ পে স্কেল দিয়েছিল সরকার। 24-এর গণ অভ্যুত্থানের পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যাশা অনুযায়ী গঠন করা হয় জাতীয় বেতন কমিশন। দীর্ঘদিন যাচাই বাছাই শেষে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় জাতীয় বেতন কমিশন। এরপর অন্তর্বর্তী সরকার তা বাস্তবায়ন করবে আশায় বুক বেঁধেছিলেন সরকারি চাকরিজীবীরা। কিন্তু তা বাস্তবায়নের বিষয়ে অর্থ উপদেষ্টার কোনো সুস্পষ্ট জবাব দেননি। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে না বলে জানিয়ে দেন জ্বালানি উপদেষ্টা। পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে, এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। পে স্কেল বাস্তবায়নের ঘোষণা না আসায় হতাশ সরকারি চাকরিজীবীরা। তাদের মতে পরবর্তী সরকারের আমলে তা আমলাতান্ত্রিক জটিলতায় ঝুলে যেতে পারে। তারা বলতে পারে যে আমরা মাত্র ক্ষমতায় এসেছি, দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল হোক, আপনারা ধৈর্য ধারণ করেন। এখানেও সময় ক্ষেপণের একটা বিষয় থাকে। তাদের পদোন্নতি নিশ্চিত করে গেজেট আকারে বাস্তবায়ন করে দিতে পারে, শুধু বেতন কমিশনের ক্ষেত্রে এসে তাদের এই অনীহা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান জানান, বর্তমান বাস্তবতায় নানা জটিলতায় আটকে আছে পে স্কেল বাস্তবায়ন। 1 মাস 2 মাস আগেও কিন্তু সরকার যখন এই পে কমিশন কাজ করছে, তখন এই সরকারের দায়িত্ববান অনেকেই বলেছেন যে তারা পে কমিশনের কিছুটা হলেও বাস্তবায়ন করে দিয়ে যাবেন। কিন্তু এখন পরিস্থিতি যেরকম আসছে, তাতে হলো যে আসলে এটা বাস্তবায়নের জায়গা নাই। কিন্তু তাদের প্রতি তো অন্যায় করা হচ্ছে, কারণ তাদের একটা এক্সপেকটেশন আপনি তুলে দিয়ে তারপরে আপনি এটা হয়তো দিতে পারবেন না। সুতরাং তাদের তখন কিছু মনের ভিতরে কষ্ট থাকতেও পারে। পে কমিশনকে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের দাবি জানান তিনি। তারা যদি এটা বিশেষজ্ঞ প্রতিবেদন না করে থাকেন, এটাকে যদি তারা একটা ট্রেড ইউনিয়নের দাবিনামার মতন করে থাকেন, তাহলে সেই পে কমিশনকে নতুন যে সরকার আসবেন তারা একভাবে বিবেচনায় নেবেন, অথবা এটা যদি পেশাদারিভাবে হয়ে থাকে তাহলে আরেকভাবে বিবেচনায় নেওয়া উচিত। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা ঘিরে উত্তাপ বেড়েছে মধ্যপ্রাচ্যে। দীর্ঘদিনের হুঁশিয়ারি নিষেধাজ্ঞার পর আলোচনার আগ্রহ প্রকাশ করলেও ইরানের আশপাশে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক কর্মসূচি ঘিরে ওয়াশিংটনের কড়া অবস্থান আর তেহরানের পাল্টা হুঁশিয়ারিতে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে অঞ্চলটিতে। মিসাইল ও প্রতিরক্ষার সক্ষমতা নিয়ে কখনোই আলোচনা করবে না ইরান। শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠকের পর করা সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আরাগচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে রাজি ইরান, কিন্তু সেটি হতে হবে পারস্পরিক স্বার্থ, সম্মান ও সমতার ভিত্তিতে। তবে আলোচনায় কখনো মিসাইল ও প্রতিরক্ষার বিষয়টি রাখা হবে না বলেও স্পষ্ট করেন তিনি। আরাগচি আরও বলেন, আপাতত ব্যালিস্টিক মিসাইল বা অন্যান্য মিসাইল কর্মসূচি নিয়ে ইরান কোনো আপোষ করবে না, কারণ এটি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় মূল শক্তি। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।